আসসালামু আলাইকুম। হাসুস লাইভ জীবনের গল্প তৃতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জানারুল ইসলাম। আজকে যিনি আমাদের অতিথি মোহাম্মদ আব্দুল হক, কবি ও কলামিস্ট। আজকের অনুষ্ঠানে সঞ্চালনায় আছেন হাওর কবি জীবন কৃষ্ণ সরকার। আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় কবি ও কলামিস্ট মোহাম্মদ আব্দুল হক স্যারকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার খবর বলেন। জি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাচ্ছি, সুরমা বিধৌত মেঘালয়ের পাদদেশের কবিতার শহরে আপনার বেড়ে ওঠা, লেখক হবার পিছনে তার অবদান কতটুকু? খুব সুন্দর প্রশ্ন। আসলে হ্যাঁ, সুরমা বিধৌত, এটা ঠিক। মেঘালয়ের পাদদেশে শুনতেই ভালো লাগে। তবে ঠিক শহরে বেড়ে ওঠা, তার আগের একটা অধ্যায় আমার আছে। ওই মেঘালয়ের পাদদেশে সুরমার পাশেই আমার গ্রাম, হ্যাঁ, যেখানে আমি বেড়ে উঠেছি। আর সেখান থেকেই ওই সুরমা ছুঁয়ে ছুঁয়ে সুনামগঞ্জ শহরে আমার আসা। আর সুনামগঞ্জে এসেও সেই সুরমা, আর এই সুনামগঞ্জ থেকেই মেঘালয়ে হাতছানি দিয়ে ডাকে। এভাবেই অতএব এখানে অস্বীকার করার সুযোগ নাই কোনোভাবেই যে মেঘালয়ের পাদদেশে বেড়ে ওঠা, সুরমা বিধৌত, হ্যাঁ, সুনামগঞ্জ শহরে বেড়ে ওঠা আমাকে অনেকটাই প্রভাবিত করেছে লেখক হওয়ার পিছনে। হ্যাঁ, লেখক হওয়ার পিছনে তার অবদান অস্বীকার করার সুযোগ নাই। যে আপনার একটা কবিতা, যদি তুমি কবি তবে তুমি প্রেমিক, যদি থাকো কবিতায় আছো তুমি বিপ্লবে। কবিতা, প্রেম, বিপ্লব, এগুলোকে কি আপনি একই সূত্রে গাথা মনে করেন? কবিতা, প্রেম, বিপ্লব একটার সাথে আরেকটা একটা বন্ধন আছে, একটার সাথে আরেকটার প্রভাব আছে। কারণ কবিতা শুদ্ধতার কথা বলে, আর শুদ্ধতা ছাড়া প্রেম হয় না, ঠিক আছে? ঠিক একইভাবে বিপ্লব অন্যায়ের বিরুদ্ধেই গড়ে ওঠে, সেখানেও একটা শুদ্ধতার প্রশ্ন থেকেই যায়। অতএব তিনটাকে আলাদা করার সুযোগ নেই। ধন্যবাদ। আমরা জানি অনেকে বলেন যে লেখকরা দুঃখবিলাসী হয়। আপনার কি মনে হয় যে জীবনে লেখক হয়ে ভুল কিছু করেছেন? ওই যে লেখক হওয়া বা কবি হওয়ার ক্ষেত্রে অনেকে চা খেতে খেতে বা হঠাৎ দেখা হয়ে গেলে কোথাও বলে যে কবি হওয়া, এটা কেমন হলেন, কবি কিভাবে হয়ে গেলেন, হ্যাঁ, আপনি কি কোনো কে আপনাকে উৎসাহিত করেছে কবি হওয়ার জন্যে? আমি আসলে একটা কথা বলি এখানে, কবি আসলে পরিকল্পনা করে হওয়া যায় না, তাই না? কবি বা লেখক এটা একটা নির্দিষ্ট ছক করে, একটা নকশা করে যে আমি এরকম হব, এটা না। এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার মতো কোনো বিষয় না। হ্যাঁ, তো এটা একটা প্রভাব পড়ে। দুঃখ, সুখ, প্রকৃতি, রাজনীতি, দেশের সামাজিক এবং বিশ্ব পরিস্থিতি অনেক সময় প্রভাব ফেলে। যখন এইসব পরিস্থিতি প্রভাবিত করে, তখনই একজন মানুষ কবি হয়ে ওঠে। তারপর তার প্রকাশ, তারপর তো ধীরে ধীরে সুন্দর একটা কিছুর মাধ্যমে তার বিকাশ ঘটা। এই তো দেখেন, সমুদ্রে জোয়ার ভাটা হয়, তো মানুষের জীবনেও এরকম অনেক উত্থান পতন, আপ ডাউন হয়। আপনার ক্ষেত্রে তা কেমন ছিল? জীবনে একটা লং জার্নি আপনি পাড়ি দিয়ে পর্যন্ত এসেছেন। হ্যাঁ, 50 পাড়ি দিয়েছি। একেবারে কমই বলি কিভাবে, তা তো অবশ্যই অর্ধশত, একেবারে তো কম বলা যাবে না। তো 50 পর পাড়ি দিয়ে কি খুব একটা যে বেশি কিছু অর্জন করতে পেরেছি তা নয়। উত্থান এবং পতনের যে প্রসঙ্গ আসছে, তো হ্যাঁ, একান্ত ব্যক্তিগত জীবনে উত্থান পতন দুটোই আছে।
একান্ত ব্যক্তিগত নিবিড়ভাবে যা আমি লালন করি সেটা আছে, যেটাকে কেন্দ্র করে আমার একান্ত পরিবার পর্যন্ত চলে আসি যদি। আর এর বাহিরে যদি যাই, আমি বৃহৎ পরিবার, তারপরে সমাজ, তারপর দেশ, এভাবে গেলে হ্যাঁ অনেক উত্থান পতন আছে। উত্থান পতন আছে, পেয়েছি অনেক, দিতে পারিনি তেমন কিছু এই জীবনে, পেয়েছি অনেক, তেমন কিছুই দিতে আপনি পারি। ছাত্র রাজনীতি করেছেন, তো কমরেড বরুণ রায়ের নেতৃত্বে আন্দোলন করে জেল কেটেছেন, তো সেই সময়ের স্মৃতিটুকু সম্পর্কে জানতে চাই, আপনার পাঠক জানতে চায়। কমরেড বরুণ রায় একটা প্রতিষ্ঠানের মতো, এটা শুধু সুনামগঞ্জ নয়, এটা সারা বাংলাদেশে। বাংলাদেশ ভিত্তিক। কমরেড বরুণ রায়ের নামটা পশ্চিমবঙ্গেও উচ্চারিত হয়। যারা রাজনীতি, মানুষের জন্য রাজনীতি যারা করে, তাদের মুখে কমরেড বরুণ রায়ের নামটা আছে। আমরা একেবারে ছোটবেলা থেকেই যখন স্কুলে পড়ি তখনই কমরেড বরুণ রায়ের নামটা শুনতাম, শুনেই বড় হয়েছি। তখনও কমরেড বরুণ রায়কে দেখি নাই। 1987 সালে এসএসসি পাশ করার পরে উত্তাল এক সময়, হ্যাঁ আমি একেবারে যে সময়টাতে আমি সরাসরি জড়িয়ে পড়লাম সেই সময়টার কথা বলি। 26শে অক্টোবর উপজেলা ঘেরাও আন্দোলন, তখন দেশ স্বৈর শাসন বিরোধী আন্দোলন, সকল রাজনৈতিক দল একজোট, রাষ্ট্র ক্ষমতায় তখন এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ জেনারেল। তো আমিও তখন এসএসসি পাশ করার পরে শুনতে পেলাম, জানতে পেলাম যে সব ছাত্ররা আন্দোলন করছে, আমিই বা কেন ঘরে বসে থাকবো? উপজেলা ঘেরাও হবে, আমিই বা কেন বসে থাকবো? ঠিক 26শে অক্টোবর সকালবেলা সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্ট বলতে যেটা বোঝায় আলফাত উদ্দিন স্কোয়ার, সেখানে সমবেত হয়েছি। তো আমি একটু তখন একটা ছিল যে ছাত্র নেতা ব্যাপারটাই হচ্ছে একটা পাঞ্জাবি লাগবে, একটা আমার একটাই পাঞ্জাবি ছিল, আমি ওই পাঞ্জাবিটা পরে আর স্যান্ডেল পরে গেলাম রাজপথে। সেখানে গিয়ে দেখি একজন, সবাই একটা জায়গায় ভিড় করে আছে, আমি একটু উকি দিয়ে দেখলাম যে সবাই একজনকে কেন্দ্র করে আছে। তো আমিও ঠেলে ভিতরে গেলাম। ভিতরে যেতেই কমরেড বরুণ রায়, উনি কমরেড বরুণ রায়, উনি আমাকে বলে, এই আসো আসো, এভাবে স্বাগত জানাচ্ছেন। হ্যাঁ, ছোট, কি করো তুমি, কি পড়ো? তো আমি বললাম, দাদা এই তো, হ্যাঁ কে বলছে আমাদের বিজয় হবে না? হবে। পিঠ ছাপড়ে দিলেন, হ্যাঁ আমাকে স্বাগত জানালেন। এই তো কমরেড বরুণ রায়। তারপরে সেই ছাত্র আন্দোলন করা, জেলে যাওয়া, সেই সময়টার কথা যদি বলেন। সেখান থেকে আমরা কমরেড বরুণ রায় সমবেত সবাইকে নিয়ে একটা বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর আমরা মিছিল নিয়ে শুরু করলাম যাত্রা। ট্রাফিক পয়েন্ট থেকে উপজেলা, সুনামগঞ্জ উপজেলাটা মোটামুটি প্রায় 500 মিটার দূরত্ব হবে ট্রাফিক পয়েন্ট থেকে। তো এতটুকু দূরত্ব আমরা মিছিল করে যাচ্ছি কমরেড বরুণ রায়ের নেতৃত্বে। আমরা তো একদম নতুন, তেমন কিছু বুঝি না, শুধু বুঝি যে অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের বিরুদ্ধে একটা সরকার আছে, তার পতন ঘটাতে হবে, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, আর তখন একটা চেতনাও কাজ করছে, স্বাধীনতা, আমরা স্বাধীন হয়েছি গণতন্ত্রের জন্য, আমরা স্বাধীন হয়েছি নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, মত প্রকাশের জন্য। এইসব জিনিস শুনতাম, ভালো লাগতো। হ্যাঁ, তো আর এইভাবেই আমরা মিছিল করে করে যাচ্ছি। মিছিল করে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে বুঝতে পারলাম যে পিছন দিক থেকে এক গাড়ি পুলিশ আমাদেরকে ধাওয়া করতে আসতেছে ধীরে ধীরে। হ্যাঁ, বরুণদা আমাদেরকে বললেন, হ্যাঁ পিছনে তাকানোর দরকার নাই, সামনের দিকে তাকাও, আঞ্চলিক ভাষায় বলছিলেন। আচ্ছা, তো আমরা সামনের দিকেই যাচ্ছি মিছিল করে করে। এক দফা এক দাবি এরশাদ তুই এখন যাবি, এক দফা এক দাবি এরশাদ তুই। এই স্লোগান দিতে দিতে সামনের দিকে গেলাম। ঠিক উপজেলা পরিষদ গেটের সামনে যেতেই দেখি আমাদেরকে কয়েকজন পুলিশ আটকালো, বললো যে না আপনারা যেতে পারবেন না। বোনরা তখন এগিয়ে গেলেন, বললেন যে আমরা স্মারকলিপি দিয়ে চলে যাব। হ্যাঁ,
যেহেতু উপজেলা ঘেরাও আন্দোলন, উপজেলা জেলা পরিষদের কাছে ইউএন এর কাছে আমরা স্মারকলিপি দেব। তো সেই আন্দোলন করে আপনি প্রায় 90 দিনের মতোই ছিলেন জেলে? ওইখানে জেল, হ্যাঁ, আমাদেরকে গ্রেফতার করা হয়, পুলিশের সাথে ইট পাটকেল ছোড়া হয়। আমরা আমাদের খালি হাত, তো আমরা রাস্তার পাশে পাথর টাথর নুড়ি এগুলা কুড়িয়ে পুলিশের দিকে ছুড়ে মারতে থাকলাম, ওরা আমাদেরকে লাঠি পেটা করলো, ওইখানে আমরা গ্রেফতার। যদি আমরা প্রসঙ্গটা যদি পরিবর্তন করে আসি, যে সমসাময়িক বাংলা সাহিত্যে সিলেট নিয়ে আপনি, সিলেটের তরুণ যারা লিখছেন বা সিলেটে যারা লিখছেন, প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে নিয়ে বা সিলেটের সাহিত্য নিয়ে আপনি কতটুকু আশাবাদী? প্রথমে আসার কথা এটাই যে একটা অস্থির সময়ে তরুণ দল সাহিত্য চর্চা করতেছে, এটা হচ্ছে একটা আশার দিক। হ্যাঁ, আর এই আশার মধ্যে একটু কমতি আছে আমাদের সাহিত্যের প্রসঙ্গ আসলে। কোথায় যেন আমরা খুঁজতে রাজি না, আমরা খুঁজি না। চর্চা করছি কিন্তু অল্পের মধ্যেই। সাহিত্য একটা বিশাল জগৎ, সেই বিশাল জায়গায় আমরা সাঁতার কাটতে ভয় পাই। আমরা অল্পের মধ্যেই নিজেকে একটা কিছু পেয়ে গেছি, এরকম একটা চলে আসছে। এখানেই সমস্যাটা। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে এখানে আমাদের সিলেটের দুর্বলতা, তরুণ বলবো না, শুধু অনেকের মধ্যে টোটাল সাহিত্যের জগতে বিশাল জায়গায় কেউ যেন খুঁজতে রাজি না। এটাই আপনি খুব একটা আশাবাদী না সিলেটের সাহিত্য নিয়ে? ওই যে বললাম প্রথম আশাবাদী, যে এখনো তো অস্থিরতার সময়ও সাহিত্য চর্চা করছে, কিন্তু আমরা অথবা সবাই মিলেই আমরা বোধহয় পথটা খুঁজে পাচ্ছি না, যে সাহস করে আর একটু বৃহৎ পরিসরে আমরা ঝাঁপিয়ে পড়া উচিত, সেটা খুঁজছি না। সাহিত্য যে বিশাল, সেই বিশালতায় আমরা পৌঁছতে পারতেছি না। আমরা সেই পুকুরে রয়ে গেছি, সাহিত্যের সমুদ্রে যেতে পারিনি। সাহিত্যের সমুদ্রে আমরা। আপনি জীবনের একটা নির্দিষ্ট সময় শিক্ষকতা করেছেন, জাতি গড়ার মহান কারিগর হিসাবে আপনি কতটুকু সফল? আর বর্তমান ছাত্র শিক্ষকের সম্পর্ক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে? আমি ছাত্র জীবন থেকেই যদি বলি, শিক্ষকতা করার চেষ্টা ছিলাম। অর্থাৎ আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, তখন 3য় বা 4র্থ শ্রেণীর কাউকে পড়িয়েছি। হ্যাঁ, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষক হিসাবে সেভাবে হয়তো শিক্ষকতা তখন হয় নাই, কিন্তু এভাবে যদি আমি এগিয়ে যাই তাহলে বলতে হবে শিক্ষকতাটা তো আসলে এটা থেমে যাওয়ার মতো কোনো বিষয় না, এটা চলমান। হ্যাঁ, এটা যেহেতু চলমান, যেমন আজকে থেকে 40 বছর আগে যে শিক্ষক আমাকে কিছু শিখিয়েছেন, হ্যাঁ, তাও তো আমার ভিতরে এখনো খেলতেছে, জাগ্রত। তার বিকাশ ঘটবে, আমি আশাবাদী। তার যখন বিকাশ ঘটবে, তখন যে শিক্ষক আমাকে শিখিয়েছিলেন, নিশ্চয়ই ওই শিক্ষকের সফলতা সেটাই হবে। তো আমি এখনই এরকম কিছু সফলতা, তবে আশাবাদী। সিলেটের দৈনিক তথা কেন্দ্রীয় পত্রিকাগুলোতে চোখ বুলালে আপনার প্রবন্ধ, কলাম চোখে পড়ে। সমসাময়িক বিষয়গুলো খুব যত্ন করে আপনি তুলে ধরেন। আপনি কি নিজের দায়বদ্ধতা থেকে লিখেন নাকি লিখার জন্য লিখেন? ছোটবেলা যেভাবে 3 জন বন্ধু বা 2 জন বন্ধু একসাথে হাঁটতাম, হঠাৎ কোনো এক বন্ধু বলছে, জানিস এরকম ঘটনা ঘটছে, খুব খারাপ। হ্যাঁ, তখন আমরাও বলতাম আসলেই তো এটা খুব খারাপ। নিন্দা প্রকাশ করতাম। তো এই যে নিন্দা প্রকাশের ব্যাপারটা, এটা আসলে ওই তাড়না থেকে, তাই না, ব্যথর থেকে, দায়বদ্ধতা থেকে। তো এখন ওই বড় হওয়ার পরে মনে হলো আমি বন্ধুদের সাথে আলাপ করার যে ব্যাপারটা, শুধু একজনকে বলতেছি, যেহেতু সুযোগ আছে তাহলে আমি সেটাকে প্রকাশ করি না কেন, আরো 10 জনকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেই না কেন? 10 জনকে জানিয়ে দিলে এটা হচ্ছে একটা সম্মিলিত একটা ক্ষোভ জন্ম নিতে পারে, সম্মিলিত একটা ভালো কিছু একটা করার ইচ্ছা তো জাগতে পারে। এইভাবেই মূলত আসলে। আর ওই যে বললাম যে এটা আসলে ভিতর থেকেই আসে, দায়বদ্ধতা থেকেই লেখা, ভিতর থেকেই। তো আপনার প্রকাশিত গ্রন্থ 8টা, এর আগে কবিতা, গল্প,
প্রবন্ধের বই করেছেন। এবারের আপনার নতুন আয়োজন উপন্যাস শ্বশুরবাড়ির জাঙ্গাল। তো সেই শ্বশুরবাড়ির জাঙ্গাল নিয়ে আপনি কতটুকু আশাবাদী? সেটার প্লট বা কাহিনীর চিত্রপট কি গতানুগতিক না একটু ব্যতিক্রম? শ্বশুরবাড়ির জাঙ্গাল নিয়ে বলছিলাম। আমার উপন্যাস শ্বশুরবাড়ির জাঙ্গাল আজ থেকে 5 বছর আগে আমি এটা লিখতে শুরু করছি। প্রথম লেখার পর পুরো উপন্যাসটাই বলা যায় আমি ওটা ড্রাফট করেছিলাম, ড্রাফটটা হারিয়ে গেছে, আমি আবার শুরু করলাম। এভাবে বারে বারে এ করতে করতে 5 বারে উপন্যাসটা আমি একটা পূর্ণাঙ্গ রূপে দাঁড় করাইছি। দাঁড় করানোর পর আমি কয়েকজন অন্তত আমার পাণ্ডুলিপিটা পড়ছেন, সম্পাদনা। হ্যাঁ, পড়ার পর আমাকে এটুকুই বলেছেন, কবি একবারে সর্বশেষ একটা কথা এরকম, একজন কবি যখন তার প্রবন্ধ এবং কবিতা সিঁড়ি বেয়ে যখন উপন্যাস রচনা করেন তখন সেটা উপন্যাসই হয়। যেমন জীবনানন্দ দাশ যেমনটা করেছেন। তো এই যে মন্তব্যটা করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আর কি বলবো, হ্যাঁ, আমি আশাবাদী। উপন্যাসের 2টি চরিত্র আমি বলি, সাধারণত উপন্যাসে মানুষকে নিয়েই তো, সমাজকে নিয়েই, হ্যাঁ, তবে যেখানে কেন্দ্রীয় চরিত্র থাকবে এটা তো খুবই স্বাভাবিক, নায়ক নায়িকা। উপন্যাসের 2টো চরিত্র নিয়ে আমি যদি না বলি আমার হয় না। অত্যন্ত চমৎকারভাবে নায়িকার 2 ভাবিকে উপস্থাপন করা হয়েছে। এক ভাবি শহুরে, আরেক ভাবি গ্রামে। শহুরে যে ভাবি উনি সাহিত্যের সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত, উনিও সাহিত্যের বিষয়ে বুঝেন, পড়াশোনা করেন অনেক কিছু, হ্যাঁ। উনি ওই নায়ক, ওনার সাথে কথা বলতে বলতেই উপন্যাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সে এখানে দেখা যাচ্ছে একটা পর্যায়ে শেষের দিকে, হ্যাঁ, উপন্যাসের নায়িকার আরেক ভাবি উনি গ্রামে হলেও দেখা গেছে ওনার চিন্তা চেতনা, হ্যাঁ, একজন মানে নায়িকা, হ্যাঁ, অর্থাৎ তাকে কিভাবে বা ওই যে নায়ককে কিভাবে একটা সুন্দর একটা মানে পরিবেশের মধ্যে আপ্যায়ন করা যায়, ইতিবাচক, সব মিলিয়ে ইতিবাচক 2 ভাবের চরিত্রটা বেশ চমৎকারভাবে। মানে আপনার এই উপন্যাসের চিত্রটা হচ্ছে একটু গতানুগতিকের চেয়ে একটু ভিন্ন, নতুন কিছু পাবো আশাবাদী। সেটা খুঁজতে হবে। সাধারণত উপন্যাস পড়লে সবাই নায়ক কি করলো আর নায়িকা কি করলো এগুলাই খুঁজে, কিন্তু এই উপন্যাসটা পড়লে খুঁজতে হবে নতুন কিছু আছে, নায়ক নায়িকার বাহিরেও করতে পারে কোন চরিত্র কিভাবে একটা বিষয়টাকে পূর্ণাঙ্গ দিতে পারে, এটা খুঁজতে হবে। প্রকাশিত হওয়া আর বিকশিত হওয়া দুটোকে কি আপনি এক মনে করেন? চমৎকার একটা বিষয় আমার মনে পড়ে গেছে। প্রকাশিত হলেই বিকশিত নয়, এই শিরোনামে আমার একটা প্রবন্ধ আছে, এটা পত্রিকাতে এসেছে। এটা আমাকে কেন আমি এটা লিখলাম বা এটা আমাকে প্রভাবিত কিভাবে করেছে, অনেকেই দেখা গেছে কি কিছু একটা লিখছে, আমি এই লেখাটাকে নেতিবাচক ভাবে দেখতেছি না, কিন্তু কিছু একটা লেখার পরেই সে মনে করতেছে যে একটা কিছু মনে হয় ভালো বড় একটা কিছু করে ফেলেছি, এই করে ফেলেছির অহংবোধটা তার ক্ষতি করে ফেলতেছে। ঠিক আছে, এই জন্য আমার কাছে মনে হলো ওরা তো ভুল করতেছে, অনেকেই ভুল করতেছে। হ্যাঁ, এই ভুল থেকে বের করার জন্যে আমি আমার নিজেই একটা কিছু লিখতে চেষ্টা করলাম যে কিভাবে এটাকে ইয়ে করা যায়। হ্যাঁ, তো আমি এইভাবে বুঝাই দিলাম যে প্রকাশ, আমি যা লিখলাম তাতে আমার প্রকাশ হলো। ওকে, ঠিক আছে। বিকশিত হওয়ার জন্য মৌলিক কিছু থাকতে হবে। বর্তমানে কি মৌলিক সাহিত্য সৃষ্টি হচ্ছে আমাদের? এটা খুব ঘাটতি আছে আমাদের। সিলেটের কথা যদি বলি, আমি মনে করি আমাদের সিলেটের মৌলিক সাহিত্য আমি গত এক যুগেও সাহিত্য নিয়ে কেউ বের হয়েছে আমি তো দেখি না, সিলেটে বের হচ্ছেন না তো। আর সারা বাংলাদেশে
অনেক দুর্বলতা থাকলেও মৌলিক সাহিত্যটার সৃষ্টি হচ্ছে, সেই তুলনায় আমাদের সিলেটে হচ্ছে না। এর পিছনে ওই যে শুরুতে বলছি যে কেন জানি মনে হচ্ছে একটা অল্প জায়গার মধ্যে হাবুডুবু খাচ্ছি আমরা, হ্যাঁ, অল্প কিছু জায়গার। অসংখ্য ধন্যবাদ। আমরা যদি আপনার কাছ থেকে শেষ জানতে চাই যে আমাদের হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা হাসুস বাংলাদেশের বেশ কয়েকটা প্রোগ্রামে আপনি ছিলেন, তার মধ্যে সুনামগঞ্জে একটা অনুষ্ঠানে ছিলেন, মেট্রোপলিটন ল কলেজের একটা অনুষ্ঠানে আপনি আমাদের প্রধান অতিথি হিসেবেও ছিলেন। তো হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা হাসুস বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা কি? আমরা যে পথে এগিয়ে যাচ্ছি সেখানে আমাদের অনুপ্রেরণা, আমাদের উপদেশ। হ্যাঁ, হাসুস আমার না এটা খুব আগ্রহ এই হাসুস সম্পর্কে, এখনো খোঁজ নেই, জানি মানে হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা, মানে প্রথম আমার কাছে নামটাই একটা বেশ চমৎকার মনে হয়েছে। হ্যাঁ, যে হাওর কেন্দ্রিক, এই যে আমাদের সুনামগঞ্জটা, হ্যাঁ, টোটালটা সুনামগঞ্জটাই তো একটা হাওরের জেলা বললে ভুল হবে না, চতুর্দিকে হাওর, তাই না? এই হাওরের একটা জায়গা। তারপর আমি যখন খোঁজ নিতে জানলাম জীবন কৃষ্ণ সরকার, হ্যাঁ, ওনাকে একটা উপাধিও ওই এলাকার মানুষ দিয়ে দিছে, হাওর কবি। সেটা এখন জেনে গেছে সুনামগঞ্জের সবাই, জেনে গেছে, সিলেটেও জেনে গেছে। হ্যাঁ, ওনার প্রচেষ্টা, ওনার যে চিন্তা চেতনা, এগুলা এখানে প্রয়োগ করছেন। প্রয়োগ করার ফলে একটা প্রত্যন্ত এলাকায় একটা সংগঠন উনি দাঁড় করাইছেন। তারপর একদিন দেখলাম যে ওনার ওই উদ্যোগের আরেকটা হচ্ছে, এখানে একটা পাঠাগার, পাঠাগার উনি হাওর কেন্দ্রিক বাংলাদেশের এক। তো আমার কাছে তখনই আমার দৃষ্টি চলে গেছে অনেক দূরে, আমি যে কোথায় থই থই পানি, হ্যাঁ, সেই বর্ষাকালে বিশেষ করে ওইখানে একটা পাঠাগার আছে, বাহ, চমৎকার ব্যাপার স্যাপার। হ্যাঁ, ওইখানে মানুষ ওইখানের অবসর সময়ে যাবে, গিয়ে পড়াশোনা করবে, ধীরে ধীরে সারা বাংলাদেশের সাহিত্যের সাথে জড়িয়ে যাবে, বিজ্ঞান জানবে। তৃণমূল মানুষরা একটা সুযোগ পাচ্ছে, আলোকে খোঁজার একটা সুযোগ পাওয়া যাবে। আলোকে খুঁজতে হবে, তো অন্ধকার থেকে বের হতে হবে। সেটার একনিষ্ঠ কর্মী, যিনি একনিষ্ঠভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন, আমাদের হাওর কবি জীবন কৃষ্ণ সরকার। জীবনের স্বপ্ন হচ্ছে যে তৃণমূলে সাহিত্য ভাবনা জাগিয়ে তোলা। তৃণমূলে আমাদের যে হাওরের শিক্ষা দীক্ষায় আমরা অনেক পিছিয়ে আছি, তো তাদেরকে আলোকিত করার জন্যই এই হাওর সাহিত্য উন্নয়ন সংস্থার একটা অংশ হচ্ছে আমাদের পাঠাগার। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসাবে আমাদের এখানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে আমাদের হাসুসের সাথে চাই, আপনার পাঠকদের উদ্দেশ্যে শেষ কথাটুকু বলে দিন। এখানে শুরু থেকে এই শেষ কথা বলার যে প্রসঙ্গ আসছে এই পর্যন্ত, আমরা একটা বিষয় বুঝতে পারছি উপস্থাপকের সাথে আলাপ করে, উনি কিন্তু ওই শিক্ষা, বই, তারপর এই যে পাঠাগার, সাহিত্য, এই বিষয়টাকে উনি নিয়ে আসছেন। হ্যাঁ, আসলে এইগুলোর মধ্যে আমি আলোকে খুঁজতে পাই, আলোকে খোঁজার চেষ্টা করি, অন্ধকার থেকে বের হওয়ার এটাই পথ। তো আমি মনে করি আমাদেরকে পড়তে হবে, আর আলোর পথ খোঁজার জন্যে আমাদেরকে পড়তে হবে। যদি আমরা অন্ধকার থেকে বের হতে চাই, অবশ্যই আমাদেরকে পড়তে হবে। আর ধীরে ধীরে, শুধু খালের পাড়ে নয়, নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে গিয়ে সাহিত্যের বিশালায়তনে নিজেকে নিয়ে যেতে হবে। তবেই আমরা সুন্দর এক সমাজ, সুন্দর এক বাংলাদেশ পেয়ে যাব, আমি আশা। ধন্যবাদ। শেষ করছি আজকের আমাদের এই অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানে আমরা এমনই আরেকজন আলোকিত মানুষকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।